উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে তত্ত্বাবধায়কের দাবি সন্দেহজনক। ইসির প্রতি অনাস্থা, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এনসিপি, চলছে জামায়াতের সঙ্গে বৈঠক। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে ফের তাগিদ বিএনপির, নিরপেক্ষতাই বুঝিয়েছে দলটি, দাবি আইন উপদেষ্টা। 15 সেনাকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ। থাকছেন সেনানিবাসের সাব জেলে, পলাতকদের আত্মসমর্পণে 7 দিনের মধ্যে বিজ্ঞপ্তি। 7 মাসের মাথায় পটুয়াখালীর শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলার রায়। 2 জনকে 13 বছর, 1 জনকে 10 বছরের কারাদণ্ড। স্বজনদের অসন্তোষ। এবং রাজধানীতে গাড়ির শোরুমে পলাতক যুবলীগ নেতার চাঁদাবাজি। বিদেশে বসেই নিয়ন্ত্রণ, টাকা না দিলে ককটেল বিস্ফোরণ, হত্যার হুমকি। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সন্ধ্যায় পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাইয়া রাত্রি, আমি গালিব ইবনে রিয়াজ। উপদেষ্টা পরিষদ পুরো বদলে তত্ত্বাবধায়কের দাবি সন্দেহজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, পক্ষপাতিত্ব করছে বর্তমান নির্বাচন কমিশন, তাই কমিশন পুনর্গঠনের দাবি এনসিপির। বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্পষ্ট রূপরেখা চায় দলটি। এর আগে বিকেল 4টায় যমুনায় বৈঠক করতে আসেন এনসিপির 4 নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ। 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠক শেষে সন্ধ্যা 6:30টায় ব্রিফিং করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ ডক্টর ইউনূসকেই দিতে হবে বলে আবারও জানান। প্রশ্ন তোলেন বর্তমান ইসির নিরপেক্ষতা নিয়ে। জনপ্রশাসনের বদলি ও পদায়নের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও উপদেষ্টাদের কেউ জড়িত বলেও অভিযোগ করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নে ডক্টর ইউনূসকেই সাংবিধানিক আদেশ দিতে হবে। শাপলা প্রতীক কেন এনসিপিকে দেওয়া হবে না সেটির ব্যাখ্যা চান নাহিদ ইসলাম। তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। আমরা বলেছি নির্বাচন শাপলা কেন আমরা পাবো না, তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করব। তার আগ পর্যন্ত সেটা যদি নির্বাচন কমিশন না দেয়, তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না, এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন। নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে কিনা একটা দলের সাথে, সেটার প্রশ্ন। ফলে যেই নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক বিষয়ে আমাদের সাথে ন্যায় বিচার করে না, তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা এবং ন্যায় বিচার পাবো, সঠিক ফলাফল পাবো, সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি। এদিকে এনসিপির সঙ্গে বৈঠকের পর এখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে জামায়াতে ইসলামী। এ নিয়ে আরও জানাতে যমুনার সামনে থেকে যুক্ত হয়েছেন হাসিব বিল্লাহ। হাসিব, জামায়াতে ইসলামের বৈঠকে কারা কারা অংশ নিয়েছেন এবং কি নিয়ে আসলে আলোচনা চলছে জানতে পেরেছেন কিনা? রাত্রি সন্ধ্যা 7টা থেকে মূলত 6টা থেকে জামাত ইসলামের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে এই যমুনায়। 1 ঘন্টা হয়ে গেছে, এখনও তারা বের হননি। কিছুক্ষণের মধ্যে এসে তারা ব্রিফ করবেন, তখনই আমরা জানতে পারবো। তবে এতটুকু আমরা জানতে পেরেছি, তাদের যখন প্রবেশ করেন তার আগে আমাদেরকে বলেছিলেন যে তারা আলাপ করবেন জুলাই সনদের আইনি ভিত্তি, আর সেই বিষয়টা নিয়ে। মূলত এই সংকটটা কিন্তু এখনো থেকে গেছে। জামাত যদিও জুলাই সনদে স্বাক্ষর করেছে, তারপরেও এটি বাস্তবায়ন কিভাবে হবে, এই বাস্তবায়ন স্বাক্ষরে আদেশ করবেন কে, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা? এছাড়া এই জুলাই সনদ বাস্তবায়নের সময় যে ভোট থাকবে অথবা গণভোটে যে প্রশ্ন উত্থাপন করা হবে, সেই প্রশ্নের ধরন কি হবে, এ নিয়ে বিএনপি এবং জামাত বা এনসিপি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। এই বিষয়গুলো সুরাহা হওয়া দরকার। এজন্য মূলত গতকাল বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল এবং তারপর আজকে এনসিপি এবং জামাত ইসলামের নেতাদেরকে বৈঠকে রেখেছেন। জামাত ইসলামের সঙ্গে আজকে বৈঠকে 4 জন উপস্থিত রয়েছেন। ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার এবং 2 জন সহকারী সেক্রেটারি এটিএম মাসুম এবং রফিকুল ইসলাম খান।
এছাড়া কিছুক্ষণ আগেই এনসিপির সঙ্গে বৈঠক শেষ হয়েছে এবং এনসিপির সঙ্গে 4 জন প্রতিনিধি দল ছিল। বৈঠক শেষে নাহিদ ইসলাম মূলত বলেছে যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য বর্তমান যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধানের আলোকে এই বিশেষ একটি সাংবিধানিক কোনো আদেশ দেওয়ার ক্ষমতা কারো নেই। অর্থাৎ গণভোটের বিষয়ে, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট দরকার, এই বিষয়ে সকল রাজনৈতিক দল একমত, কিন্তু গণভোটের জন্য একটি আদেশ জারি প্রয়োজন, যে আদেশে মূলত এই সংবিধানের গুরুত্বপূর্ণ মৌলিক কাঠামো পরিবর্তন হবে। অর্থাৎ অধ্যাদেশ দিয়ে, বিএনপির বক্তব্য যে অধ্যাদেশ দিয়ে এগুলো রাষ্ট্রপতি বাস্তবায়ন করবেন, কিন্তু এনসিপি বলছে যে এটি রাষ্ট্রপতি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা লালন করেন না। যেহেতু এটি আদেশ যে কেউ একজন করতে পারেন, রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টা, কিন্তু যেহেতু রাষ্ট্রপতি জন আকাঙ্ক্ষা ধারণ করেন না, এই গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ধারণ করেন অধ্যাপক ইউনূস, এই জন্য তাকেই এটি আদেশ জারি করতে হবে। এটি একটি ইস্যু। এছাড়া এনসিপি একই সঙ্গে বলেছে যে যেহেতু গতকালকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে, যে এই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে, কিন্তু এনসিপি বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু এখনও জুলাই সনদের আওতাধীন। অর্থাৎ এটি যদি গণভোটে পাশ হয় এবং তারপরে পরবর্তী সংস্কার সভা বা পরবর্তী সংসদ যখন এটিকে পাশ করবে, তখনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে পারে। তার আগে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রকৃত রূপ এখন পর্যন্ত স্পষ্ট নয়, যেটি 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি বা প্রধানমন্ত্রী সরকার সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। এই জন্য তত্ত্বাবধায়ক সরকার বর্তমান ব্যবস্থায় ফিরে আসার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারকেই তার ভূমিকায় এই নির্বাচনটি বাস্তবায়ন করতে হবে। কিন্তু তিনি বলেছেন যে নাহিদ ইসলাম বলেছেন এই সরকারে থাকা দুর্নীতিবাজ এবং অদক্ষ এবং কোনো একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বমূলক যারা আচরণ করছেন, যেসব উপদেষ্টারা তাদেরকে বাদ দিতে হবে এবং উপদেষ্টা পরিষদ নতুন করে পুনর্গঠন করতে হবে। কিন্তু আবার তিনি ছাত্র উপদেষ্টাদের ব্যাপারে বলেছেন যে এরা মূলত গণঅভ্যুত্থানের অংশীদার হিসাবে তারা এখানে উপদেষ্টা পরিষদে আছেন, তারা কোনো দলের প্রতিনিধিত্ব করছেন না। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিয়েও তিনি কথা বলেছেন এবং বলেছেন যে তাকে, এনসিপিকে যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে তারা নির্বাচনে অংশ নেবে না। এই ছিল মূলত রাত্রি এই যমুনার সামনে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের খবরাখবর। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে জামায়াতে ইসলামী। নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যমুনার সামনে থেকে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ। এদিকে অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত উপদেষ্টাদের সরকারে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদিকে সংবাদ সম্মেলনে সরকারের তত্ত্বাবধায়ক ভূমিকা নিয়ে একই দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির নেতারা। এর ধারাবাহিকতায় এবার একই দাবিতে সরব দলটির অন্যান্য জ্যেষ্ঠ নেতারাও। বুধবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রুতই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত উপদেষ্টাদের সরকারে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। বর্তমান সরকারের আমলে মব সৃষ্টি করে দাবি দেওয়া করা হচ্ছে বলেও অভিযোগ করেন আমির খসরু। সরকারকে প্রভাবিত করে বিভিন্ন পদে নিয়মের বাইরে পদায়ন হচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। অনেকগুলো পদায়ন, অনেকগুলো বদলি, অনেকগুলো সরকারের অবস্থান, যে কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে। এদিকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার কণ্ঠেও ছিল অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান। এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের সম্পর্কিত কোনো লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয়। তো
নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে? যে সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত, ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন, তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সব উপকরণই জুলাই সনদে রয়েছে জানিয়ে নোট অফ ডিসেন্ট রেখে জুলাই সনদ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। জুলাই সনদের মধ্যে যে অঙ্গীকারগুলো করা হয়েছে। সানিম রিধা, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বরং সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে। ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসিউরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই, বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে। এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, ওটা তাদেরকে অ্যাসিওর করা হয়েছে। নির্বাচন আয়োজনে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন, সাফ জানালো সিইসি। নির্বাচনের সততার সাথে কাজ করলে ইউএনও এর সাথে থাকবে কমিশন, অন্যথায় পার পাওয়ার সুযোগ নেই বলে হুঁশিয়ার করেছেন ইসির অন্য কমিশনাররা। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণে আরও বলা হয়, নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের আবহ তৈরি করা হচ্ছে, তাতে ভয়ের কোনো কারণ নেই। মিয়া আমিরুল জানাচ্ছেন বাকিটা। সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের দেখভাল থেকে শুরু করে সুষ্ঠু নির্বাচনের অন্যতম দায়িত্বের ভার থাকে জেলা উপজেলা নির্বাচন অফিসারদের। বিগত সময়ে এসব কর্মকর্তাদের অনেকের পক্ষপাতদুষ্ট ভূমিকায় নির্বাচন নিয়ে জনমনে কাটেনি শঙ্কা। বুধবার আসন্ন সংসদ নির্বাচন ঘিরে ইসির নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণের এই আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় কর্মকর্তাদের দায়িত্ব পালনে নিরপেক্ষতার বিষয়ে। এ সময় নির্বাচনের সততার সাথে কাজ করলেই ইউএনওদের সাথে রয়েছে ইসি, অন্যথায় পার পাওয়ার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। একই সাথে আইন অনুযায়ী রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি মাঠ পর্যায়ে বাস্তবায়ন জরুরি বলে মত দেন নির্বাচন কমিশনাররা। আপনারা কিন্তু একটা ওয়ান অফ দি কি প্লেয়ার্স to ensure that the environment remains conducive এবং নির্বাচন মাঠে যারা আছেন তারা যেন তাদের আচরণবিধি মেনে চলেন এবং থ্রেশহোল্ডের উপরে না যান। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মান সম্মান আমাদের যে বুলণ্ঠিত হয়েছে এতে কোনো সন্দেহ নাই, এর মধ্যে আমিও একজন। সুতরাং আমাদের যে সুযোগটি এসেছে এটি কাজে লাগাতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করবে, এটি স্বাভাবিক, এবং এই সময়ে আপনার সততা নিষ্ঠা দেখানোর সুযোগ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের দেয়ালে ফিট ঠেকেছে উল্লেখ করে সব প্রতিকূলতা নিরসন করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির কথা ওঠে নির্বাচন কমিশনারের কণ্ঠে। একটা ইফেক্টিভ ইলেকশনের জন্য যে ধরনের কাজ করা প্রয়োজন ফার্স্ট ক্লাস আপনি নেবেন, এই দায়িত্ব আপনি নিয়েছেন। খোদা না করুক এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। এ সময় নির্বাচন আয়োজনে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন, এমনটাই স্পষ্ট করেন প্রধান নির্বাচন কমিশনার। একই সাথে ইউএনওদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে সতর্ক করেন তিনি। আমরা চাই সর্বস্তরে সবাই আমরা আইন মেনে চলব, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আইনকে এস্টাবলিশ করব। সবকিছু শেষ হওয়ার পরে তখন দেখবেন যে আর কেউ নাই, সবাই মারামারি করে ভোটের কেন্দ্র দখল করে বাক্স দখল করে বাড়ি চলে গেছে আর আপনি গিয়ে হাজির হলেন। সেটা যাতে না হয়, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণ চলমান রাখছে ইসি। নিরপেক্ষ নির্বাচন আয়োজনের করণীয় ঠিক করতে পর্যায়ক্রমে দেশব্যাপী ছড়িয়ে দিতে চায় নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন জামাত ইসলামীর নেতারা। সরাসরি যুক্ত হচ্ছে।
আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমেরিকা একটু লম্বা সফর ছিল, একটু ডায়াবেটিকের ইমব্যালেন্স হচ্ছিল, সেই জন্য একটু হসপিটালে কারেক্ট করছি। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, ভালোই হচ্ছে। আজকে আমরা এসেছিলাম কয়েকটি বিষয়ে মাননীয় চিফ অ্যাডভাইজারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং কিছু বিষয়ে আমাদের মতামত এবং করণীয়, এই সরকারের করণীয় সম্পর্কে আলোচনা করার জন্য। প্রথমে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমেরিকাতে ওনার সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে নেওয়ার জন্য, যেটা আমাদের ডেলিগেশনের মর্যাদা সেখানে বৃদ্ধি করেছে এবং জনগণের পার্টিসিপেশন তৈরি হয়েছে। আমরা ওনাকে আরো ধন্যবাদ জানিয়েছি যে ওনার যে কমিটমেন্ট যে সংস্কার করবেন, দীর্ঘ সময় এক্সারসাইজ করার মাধ্যমে আমরা সংস্কারের কতিপয় বিষয়ে একমত হয়েছি এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্য সকলে মিলে সিগনেচার করেছি। বাংলাদেশ জামাত ইসলামী এই সনদে ওয়ান অফ দি সিগনেটরিজ, এটা জাতীয় ইতিহাসে এটা লিখে থাকবে এবং ইতিহাস থাকবে। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। আমরা যেহেতু এখানে সিগনেচার করছি, তার এফর্টকে আমরা সমর্থন করছি। এ প্রসঙ্গে আমরা খুব দুটি স্পষ্ট কথা বলেছি যে দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে ঐকমত্যে পৌঁছেছি, বেসিক্যালি প্রায় ৮০-র উপরে সংস্কারে, তার ভিতরে বেসিক কতগুলো পয়েন্টস আছে যেটির সংখ্যা 19টির মতো, এবং এখানে আমরা সকলেই সিগনেচার করেছি। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া, এটাকে ইমপ্লিমেন্ট করা, এবং এই সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদেরকে এটা বলা হয়েছে যে এটা যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়েই সনদ, এটা সাইন করুন। ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত হয়েই সেটা আমরা করব। আমরা আজকে এটা বাস্তবায়নের জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। উনি আমাদের সাথে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো পণ্ডশ্রম ছাড়া কিছু নয়। তো সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব। আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটা কনস্টিটিউশন নয়, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে। কারো কারো কাছে এটা কেউ বলছেন অধ্যাদেশ দেওয়ার জন্য, অধ্যাদেশ খুব দুর্বল। অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্ট্রেংথ অধ্যাদেশে নেই, কিন্তু আদেশ ইজ ইকুইভ্যালেন্ট টু সাংবিধানিক পরিবর্তন, পাওয়ার এবং অথরিটির দিক থেকে। ইতিমধ্যে অনেক এক্সপার্ট কমিটি, ঐকমত্য কমিশন তৈরি করেছে, তারা বৈঠক করেছে। আমরা আমাদের এক্সপার্ট কমিটির সাথে বসেছি। আমাদের এক্সপার্ট কমিটি আবার ঐকমত্য কমিশনের এক্সপার্ট কমিটির সাথে বসছে। এখনও সেই বসা অব্যাহত আছে এবং সকলেই এই পরামর্শই দিয়েছেন যে একটি আদেশের মাধ্যমেই এটাকে বৈধতা দিতে হবে, আর সেই আদেশের উপরেই গণভোট হবে। আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি। উনি আমাদের কথায় কনভিন্সড হয়েছেন বলে আমাদের মনে হয়। আমরা আশা করছি সেদিকে যাব। 2 নম্বর, আমরা গণভোটের ব্যাপারে বলেছি। আপনারা জানেন গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে। আমরা এটা জোর দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে। আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই। এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে, সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে হতে হবে।
দুটো একেবারে আলাদা জিনিস। একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত দেশে কারা সরকার চালাবে সেটা সিদ্ধান্ত, আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস, সংস্কার, যেগুলো কিভাবে সরকার পরিচালনা হবে, কিভাবে নির্বাচন সুষ্ঠু হবে, কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে, এসব মৌলিক বিষয়। এটার সাথে এটার কোনো রিলেশন নেই। সেই জন্য আমরা বলেছি গণভোটের মাধ্যমে রিফর্মস কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে। জনগণ যদি চায় রেফারেন্ডামে, জনগণ যদি হ্যাঁ বলে পাশ হয়ে গেল, জনগণ যদি না বলে পাশ হবে না, কারণ এটা জনগণ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছিলেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরাসরি যুক্ত ছিলাম। অবশেষে গুমের 2 মামলা সহ মানবতা বিরোধী 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের 7 দিনের মধ্যে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশও দেন আদালত। এর আগে বুধবার সকালে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সেনা হেফাজতে থাকা ওই 15 কর্মকর্তাকে। আরও জানাচ্ছেন তহিদুল তারেক। শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সেনা হেফাজতে থাকা 15 সেনা সদস্যকে। গেল 11 অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাদেরকে হেফাজতে নেয় সেনাবাহিনী। কড়া নিরাপত্তায় ভোরবেলায় আদালত শুরুর আগেই আসামিদের প্রিজন ভ্যানটি হাইকোর্টে পৌঁছালেও সকাল 8:15টায় তাদের হাজির করা হয় ট্রাইব্যুনাল 1-এ। এ সময় প্রসিকিউশন 13 জনের বিরুদ্ধে 2টি গুমের মামলা ও 2 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে রামপুরায় হত্যা মামলায় আসামি হিসেবে তুলে ধরে। শুনানির পর প্রসিকিউশন জানায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলুট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের। আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে। আগামী 5 ও 20 নভেম্বর এই 3 মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এদিকে আসামি পক্ষের দাবি, অভিযুক্ত সেনা সদস্যরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। এ সময় তাদের সাব জেলে রাখা হবে বলে জানান তিনি। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে। তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে। যারা সত্যিকারে অপরাধ সংগঠিত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। এই অফিসার অত্যন্ত বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি। তিনি আরও দাবি করেন আসামিরা কাস্টডিতে নয় বরং সেনা আইন অনুযায়ী আর্মির অ্যাটাচমেন্টে ছিল। আগামী শুনানিতে তাদের জামিন আবেদন করা হবে বলেও জানান এই আইনজীবী। এদিকে 3 মামলায় শেখ হাসিনা সহ পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আত্মসমর্পণে আগামী 7 দিনের মধ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। গণ অভ্যুত্থানে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 2 বছরের 13 জনের 2 বছর করে 2 জনের 13 বছর করে এবং 1 জনের 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এই রায় দেয়। মামলার বিবরণে জানা যায় 2025 সালের 18 মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে কিশোরী লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় একাধিক আসামির বিরুদ্ধে মামলা করেন। এই ঘটনার পর গভীর মানসিক আঘাতে ভুক্তভোগী লামিয়া আত্মহননের পথ বেছে নেন। সে সময় ঘটনাটি এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি করে। সঠিক রাইট আমরা পাই নাই।
এটা জীবনের বিনিময়ে মাত্র 10 বছর, এটা আইন হইতে পারে না। এর রায় আমি সঠিক খুশি না, আমার তো আর কোনো কৈফিয়ত নাই। এই রায় আমি কিসের জন্য 10 বছর জীবন ত্যাগ হইলে এই দর্শনে। ট্রাইব্যুনাল আমাদের রাষ্ট্রপক্ষ থেকে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শেষে আজকে রায় প্রদান করে। সঙ্গত কারণেই আমরা সর্বোচ্চ শাস্তি আসামির হয়েছে এবং আমাদের রাষ্ট্রপক্ষ থেকে আমরা সন্তুষ্ট। রাজধানীতে রিকন্ডিশন গাড়ির শোরুমে বিদেশে বসেই চাঁদাবাজির কলকাঠি নাড়ছে পলাতক যুবলীগ নেতা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই ককটেল বিস্ফোরণের মতো ঘটনার শিকার হতে হচ্ছে কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানকে। ব্যবসায়ীরা বলছেন প্রশাসনের গাফিলতিতেই এমনটা হচ্ছে। রাজীব শেখের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। ঢাকা মেট্রো ল 18-11-46 পেছনে থাকা একটি প্রাইভেট কারের ড্যাশ ক্যাম ফুটেজে ধরা পড়ে আতঙ্কের মুহূর্ত। বাইকে থাকা দুজন কালো শার্ট পরা ব্যক্তি কিছু একটা ছুঁড়ে মারছেন গাড়ির শোরুমের দিকে। মুহূর্তেই বিস্ফোরণ, শোরুমের কাচের দেয়াল ভেঙে ধসে পড়ে কোটি কোটি টাকার দামি গাড়ির উপর। ধোঁয়া আর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সাম্প্রতিক সময়ে রাজধানীর কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত বিস্তৃত গাড়ির শোরুমগুলোকে টার্গেট করা হচ্ছে। এ সময় অন্তত 12টি বিক্রয় কেন্দ্রে ককটেল হামলা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই টার্গেট করা হচ্ছে। শুধু হামলাই নয়, হুমকি আসছে মেরে ফেলারও। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী আমাদের জানান, তার শোরুমে এর আগেও 2 বার হামলা চালিয়েছে চাঁদাবাজ চক্র। এছাড়া এখনও ফোন আসছে আমাদের কন্টিনিউয়াসলি। এই হামলার পরে হামলার এসেছে আমাদের কাছে। 10 লাখ টাকা আগে চাওয়া হয়েছিল, এখন বলেছে 10 লাখ টাকায় হবে না, এখন জানের জীবন নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। হামলার পরই আমাদেরকে ফোন দেওয়া হয় এবং ফোন দিয়ে বলা হয় যে এরপরে আরও বড় হামলা হবে। আর হামলার পর শুরু হয় ভয় দেখানোর বার্তা। বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসে মেসেজ, দাবি করা হয় টাকা। আশেপাশের শোরুমগুলোতেও ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, চাঁদা না দিলে পরের টার্গেট হবে তারা। কি কাজ কিছুক্ষণ আগে কেমন লাগলো বেগরের ভিতরে? আপনারা কি ঝামেলা শেষ করবেন না আমি কন্টিনিউ ঝামেলা চালাই যাব? তুমি জানো না তোমার বড় ভাই থেকে যাই না, নাইলে আগামী সপ্তাহে এবার বসকাই দিন। এবার 3 গুলি করাম 10 রাউন্ড। ভেজালটা তো হইতো না। লাস্ট টাইম আমি যখন বলছি 10 লাখ টাকা পেমেন্ট পাঠায় দাও, তখন পাঠায় দিলে তো আজকে হইতো না। এই যে ভাই সোজা কথা, আপনার 10 লাখ টাকা, আপনার 10 লাখ টাকা লাগবে, এটা সোজা কথা বললেই হইতো। অনুসন্ধানে উঠে এসেছে অভিযোগকারীর কাছ থেকে চাঁদা দাবি করা ব্যক্তির নাম তান কাশেম ভূঁইয়া, একসময় যুবলীগ নেতা, যিনি আওয়ামী লীগ সরকার আমলে ছিলেন বিভিন্ন মিছিল ও সমাবেশের সামনের সারিতে। কিন্তু এখন তার অবস্থান লন্ডনে। সেখান থেকেই এই চাঁদাবাজি চক্র পরিচালনা হচ্ছে। ফোনে যোগাযোগ করলে পাওয়া যায় অভিযুক্ত যুবলীগ নেতা তান কাশেম ভূঁইয়াকে। তবে চাঁদাবাজির সাথে জড়িত কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। কোন জায়গায় চাঁদা হয়েছে, কি হয়েছে না হয়েছে আলাপ করব না, 2 ঘন্টা একটু বিজি আছি। ক্ষমতা হারানোর পরও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের কিছু প্রভাবশালী সদস্য এই চাঁদাবাজি চক্রের সিন্ডিকেটের সাথে যুক্ত আছে। অভিযোগ উঠেছে প্রশাসনিক শিথিলতা ও রাজনৈতিক ছত্রছায়ায় তারা এখনও সক্রিয়। দেশের রিকন্ডিশন গাড়ির আমদানিকারকদের সংগঠন বারভিটার সভাপতি আব্দুল হক জানান, এত বড় পরিসরে চাঁদাবাজির ঘটনা এর আগে ঘটেনি। মামলা করার সাহসও পাচ্ছেন না ব্যবসায়ীরা। চলতি মাসের মধ্যে ব্যবস্থা না নিলে আগামী মাস থেকে গাড়ি কেনাবেচা বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। যুবলীগ করতে এক সময়, এবং এখন তার ওই পরিচয়ও সে দেয়, পুলিশের কাছে দেয়, দিয়ে হুমকি দেয় যে আগামী দিনে আমরা ক্ষমতায় আসবো, তখন তো দেখে নেব। যে লোক এটা অর্গানাইজ করছে এখানে কোনো কানেকশন থেকে থাকতে পারে। কালো টাকাও এইসব ব্যবসা এসছে। খুব অবাক হবার, বেশি অবাক হব না যদি আমাদের এখানে কেউ এরকম এসে থাকে, তার সাথে সংযোগ আছে, এটা উড়িয়ে দেওয়া যায় না যে তারা হয়তো তাকে সহযোগিতা করছে। ভাটারা থানার অপারেশন পুলিশ পরিদর্শক জানান, মামলা করা হলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রাথমিক জিডির ভিত্তিতে তদন্ত চলছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এবং আমরা এখনো তদন্তাধীন আছি। আমরা তদন্ত করে ফাইন্ড আউট করার ব্যবস্থা চেষ্টা করতেছি এই ঘটনায় কারা জড়িত, এবং বিদেশি যে নাম্বার থেকে কল দিয়ে এভাবে চাঁদা দাবি করতেছে, যদিও এখনো পর্যন্ত চাঁদা তারা প্রদান করেনি, চাঁদা দাবি করতেছে। এই দাবির বিষয়ে আমরা এই কমপ্লেনটা নিয়ে কাজ করতেছি।
বর্তমানে দেশে নতুন ও রিকন্ডিশন ব্যক্তিগত গাড়ির বাজার 30,000 কোটি টাকার বেশি। এর মধ্যে 70 থেকে 75% রিকন্ডিশন গাড়ির দখলে। একদিকে আতঙ্ক, রাতে শোরুমের সামনে ককটেল বিস্ফোরণ, অপরদিকে প্রশাসনিক কার্যক্রম এখনও কাগজে কলমে আটকা। গাড়ি ব্যবসায়ীরা বলছেন তাদের ভিতর থেকে যদি এই ভয় না দূর হয় তবে শুধু গাড়ি ব্যবসায়ী বন্ধ হবে না, বন্ধ হয়ে যাবে দেশের সবচেয়ে বড় রাজস্বের চাকাও। তারা দাবি করছেন এই চাঁদাবাজরা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের যদি অবিলম্বে গ্রেফতার না করা হয় তাহলে আগামী মাস থেকে টোটাল শাটডাউন কর্মসূচিতে যাবেন তারা। শারিয়া সামান পুলক, এখন ঢাকা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুস সাত্তার, কুয়েটের সাবেক ভিসি মোহাম্মদ আলমগীর সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকেলে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানায় সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা। এছাড়া দুর্নীতির মামলায় কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার AKM শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। নিয়োগ বোর্ডের সদস্য সহ যাকে নিয়োগ দেওয়া হয়েছিল পরিচালক পদে পরিতোষ কুমার বিশ্বাস, মূলত হয়েছে নিয়োগ বিধিমালা লঙ্ঘন করে, কাঙ্ক্ষিত যোগ্যতা না থাকা সত্ত্বেও নিয়োগ বিধি লঙ্ঘন করে পরিতোষ কুমার বিশ্বাসকে নিয়োগ দেওয়ার অপরাধে দুর্নীতি দমন কমিশন থেকে তাদের 6 জনের বিরুদ্ধে আজকে মামলা অনুমোদন দিয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারত থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক কমিয়ে 15 থেকে 16% নামিয়ে আনতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্প মোদির ফোন আলাপের পর ভারতীয় সংবাদ মাধ্যম মিন্টের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা যায় মূলত বাণিজ্য ইস্যুতে কথা হয়েছে দুই নেতার। ট্রাম্প দাবি করেন রাশিয়া থেকে সীমিত পরিসরে জ্বালানি তেল কেনার বিষয়ে মোদি তাকে আশ্বস্ত করেছেন। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী জানান সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভারত ও যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। হোয়াইট হাউসে প্রদীপ জেলে দীপাবলি উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়ে দীপাবলি উৎসবের গুরুত্ব তুলে ধরে ট্রাম্প বলেন সকল অজ্ঞতা ও অন্ধকার দূর করবে এই প্রদীপ। অনুষ্ঠানে হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। FBI পরিচালক ক্যাশ প্যাটেল, মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াটো সহ অনেকে। এছাড়া ভারতীয় আমেরিকান ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধি দলও সেখানে উপস্থিত ছিলেন। এই সময় ট্রাম্প জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মঙ্গলবার ফোনে কথা হয়েছে তার। দুই দেশের বাণিজ্য ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা সহ একাধিক ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। Working on some great deals between our countries. I spoke to the Prime Minister Modi today, as I mentioned before, and we just have a very good relationship. And he's not going to buy much oil from Russia. He wants to see that war end as much as I do. He wants to see the war end with Russia, Ukraine. জবাবে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন গণতন্ত্র রক্ষায় বিশ্বকে আশার আলোয় আলোকিত করবে ভারত ও যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করেন মোদী। তবে এ সময় রাশিয়ার তেল কেনার বিষয়ে কি কথা হয়েছে তা স্পষ্ট করেননি মোদী। এর আগেও ট্রাম্প দাবি করেন রুশ তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। সে সময় ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করে নয়াদিল্লি জানায় এ বিষয়ে মোদির সঙ্গে কোনো কথা হয়নি মার্কিন প্রেসিডেন্টের। ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষা করে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে চায় নয়াদিল্লি। তবে দুই নেতার ফোন আলাপের পরদিনই ভারতীয় সংবাদ মাধ্যম মিন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় ভারত থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক কমিয়ে 15 থেকে 16% নামিয়ে আনতে পারে যুক্তরাষ্ট্র। বুধবারের প্রতিবেদনে বলা হয় বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি চূড়ান্তের কাছাকাছি পৌঁছেছে ভারত ও যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট 3 ব্যক্তির সূত্র উল্লেখ করে বলা হয় মূলত কৃষি ও জ্বালানি নির্ভর প্রস্তাবিত চুক্তিটি। রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি ভারত ধাপে ধাপে কমিয়ে আনবে এমন শর্ত রয়েছে চুক্তিটিতে। এ বিষয়ে রয়টার্স যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের বাণিজ্য মন্ত্রণালয় কিংবা হোয়াইট হাউস। সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানির 2 শীর্ষ ক্রেতা ভারত ও চীন। এরই জেরে নভেম্বর থেকে চীনের ওপর 155% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। ভারতীয় আমদানি পণ্যে মার্কিন শুল্কের এ হার 50%। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম বিভাগের ক্লাবগুলোর সাথে আলোচনায় বসেছে সিসিডিএম। বিবিসি নির্বাচনের পর থেকেই ক্লাব এবং ক্রিকেট বোর্ডের মধ্যকার শীতল সম্পর্কের অবসান হলো এই আলোচনার মধ্য দিয়ে। লিগ বয়কটের হুমকি থেকে সরে এসেছে ঢাকাই ক্রিকেটের ক্লাবগুলো। নভেম্বর মাসে প্রথম বিভাগ লিগ দিয়ে মাঠে গড়াচ্ছে এবারের ঘরোয়া লিগ। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। বিসিবি নির্বাচনের আগে থেকেই ক্লাব পাড়ায় ছিল উত্তেজনা। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির আয়োজনে ঘরোয়া লিগগুলোতে অংশ না নেওয়ার ঘোষণা দেন প্রায় অর্ধশতাধিক ক্লাব সংগঠক। তাতেই অনিশ্চয়তা দেখা দেয় ঘরোয়া ক্রিকেটের মাঠে গড়ানো নিয়ে। তবে দায়িত্ব নিয়ে ক্লাবগুলোর সঙ্গে সমঝোতার প্রতিশ্রুতি দিয়েছিলেন বুলবুল। তারই অংশ হিসেবে এবার প্রথম বিভাগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসে ঘরোয়া লিগগুলোর আয়োজক সিসিডিএম। তাতে সুফলও এসেছে, সবুজ সংকেত মিলেছে প্রথম বিভাগের ক্লাবগুলোর পক্ষ থেকে। কোনো ক্লাব থেকে এরকম কোনো কথা আসেনি যে আমরা লিগ খেলবো না। সবাই বলছে তারা লিগ খেলবে, তারা টাইমিং নিয়ে একটু আগে পিছিয়ে করছে। তো সোফার ভালো নিউজ হলো, দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড প্লে ফর দিস ইয়ার, তারা এই বছর খেলবেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোর বিষয়ে এখনো আসেনি সিদ্ধান্ত। জটিলতা আছে ক্যালেন্ডার তৈরির প্রশ্ন। প্রথমে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। প্রিমিয়ারটা আমরা এর মধ্যে আনতে পারছি না বিকজ অফ বিপিএল, ন্যাশনাল টিম প্লাস ন্যাশনাল লিগ সবগুলির গ্যাপ বের করে হোপফুলি এর মধ্যে প্রিমিয়ারটা শুরু করব। বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে ক্লাব ক্রিকেটের ভূমিকা অপরিসীম। সব বিতর্ক আর দ্বন্দ্ব সরিয়ে রেখে ক্লাবগুলোর সাথে তাই সুসম্পর্ক গড়ে তুলতে চায় সিসিডিএম। মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু ওই জায়গায় আমাদের একটু ফাইন টিউনিং করার দরকার আছে। তো অফিসিয়ালি যখন অন্যগুলি জানানো হবে, টাইমিং প্লাস হচ্ছে ট্রান্সফার উইন্ডো, এই সমস্ত জিনিসগুলি জানানো হবে, তখন এটাও আমরা জানিয়ে দেব। দেশের ক্লাব ক্রিকেটে পারিশ্রমিক জটিলতার অভিযোগ দীর্ঘদিনের। সিসিডিএমের প্রত্যাশা অচিরেই ক্লাবগুলো আর্থিক অবস্থান নিয়ে আসবে সমাধান। অন্য দেশের তুলনায় বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচারটাতে ক্লাবগুলোর ইম্পর্টেন্স কতটা এবং ক্লাবগুলোকে আমরা এই সমস্ত বিষয়গুলোতে যত বেশি আমরা অ্যাসিস্ট্যান্স দিতে পারবো, আমরা মনে করি যে সামনের দিকে আমরা অনেক বেশি বেটার আউটপুট পাবো। জটিলতা কাটিয়ে বল মাঠে গড়ালেই দূর হবে ঘরোয়া ক্রিকেট নিয়ে সব অনিশ্চয়তা। সেদিনেরই অপেক্ষায় ক্রিকেটার, সমর্থক সহ সবাই। ফারহান ইহসান, এখন, ঢাকা। দর্শক, শেষ করছি এখন সন্ধ্যা। শিরোনামগুলো আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে এই সাংবিধানিক আদেশ জারির দাবি জামায়াত ও এনসিপির। ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দুই দলের। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে ফের তাগিদ বিএনপির। নিরপেক্ষতাই বুঝিয়েছে দলটি, দাবি আইন উপদেষ্টার। 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ। থাকছেন সেনানিবাসে সাব জেলে। পলাতকদের আত্মসমর্পণে 7 দিনের মধ্যে বিজ্ঞপ্তি। 7 মাসের মাথায় পটুয়াখালীর শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলার রায়। 2 জনকে 13 বছর, 1 জনকে 10 বছরের কারাদণ্ড। স্বজনদের অসন্তোষ। এবং রাজধানীতে গাড়ির শোরুমে পলাতক যুবলীগের নেতার চাঁদাবাজি। বিদেশে বসে নিয়ন্ত্রণ, টাকা না দিলে ককটেল বিস্ফোরণ, হত্যার হুমকি। আর এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।